অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান। শিক্ষা বিজ্ঞান বিষয়ে এর আগে আমরা পড়েছিলাম প্রাচীন অনুবর্তন তত্ত্ব। আজকে দেখব আমরা স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা অপারেন্ট কন্ডিশনিং থিওরি। তো প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে মনোবিদ প্যাভলভ, শারীরতত্ত্ববিদ প্যাভলভ, তিনি রাশিয়ান শারীরতত্ত্ববিদ, তিনি মূলত প্রাণীর রেসপন্ডেন্ট জাতীয় আচরণের কথা বলেছিলেন। তো বিএফ স্কিনার বললেন যে প্রাণীর আচরণ দু ধরনের। প্রাণীর আচরণ দু ধরনের, একটা হচ্ছে রেসপন্ডেন্ট আর একটা হচ্ছে অপারেন্ট। তো রেসপন্ডেন্ট জাতীয় আচরণের ক্ষেত্রে আমরা দেখব বা দেখেছি প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে যে প্রত্যেকটি রেসপন্ডেন্ট জাতীয় আচরণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট উদ্দীপক থাকে। অর্থাৎ খাদ্য, এই লালা, নিঃসরণ, এর ক্ষেত্রে উদ্দীপক বা স্টিমুলাস ছিল খাদ্য। চোখের পাতা বন্ধ, স্টিমুলাস হচ্ছে ভয় পাওয়া। তাহলে এই লালা নিঃসরণ নামক যে প্রতিক্রিয়া বা রেসপন্স, এই রেসপন্সটা খাদ্য থেকে আসে। একইভাবে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া, এই রেসপন্সটা আসে হঠাৎ করে চোখের সামনে কিছু চলে আসা বা ভয় পাওয়া। তাহলে রেসপন্ডেন্ট জাতীয় আচরণ হচ্ছে যে আচরণের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট উদ্দীপক থাকবে এবং সেই উদ্দীপকের পরিপ্রেক্ষিতে একটি রেসপন্স বা প্রতিক্রিয়া ঘটবে। এটা হচ্ছে রেসপন্ডেন্ট জাতীয় আচরণ। এবং অপরটি হচ্ছে অপারেন্ট জাতীয় আচরণ। এই অপারেন্ট জাতীয় আচরণ মানে হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকবে না। তো সেই কারণে এই অপারেন্ট কন্ডিশনিং থিওরির উপরেই কি করলেন মনোবিদ বিএফ স্কিনার 1935 সালে তার সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ারে এই বইয়ে তিনি প্রথম এই অপারেন্ট কন্ডিশনিং থিওরির কথা বললেন। তো এক্ষেত্রে তিনি মূলত ইঁদুর নিয়ে পরীক্ষা করেছেন। একটি নিম্ন শ্রেণীর প্রাণী ইঁদুর, এই ইঁদুর নিয়ে তিনি পরীক্ষা করলেন এবং এক্ষেত্রে তিনি একটি যন্ত্র ব্যবহার করলেন, তার নাম হচ্ছে স্কিনার বক্স। তো এক্ষেত্রে তিনি কি বললেন? তিনি বললেন যে কোনো প্রাণী যখন তার সামনে কোনো রিইনফোর্সার অর্থাৎ কোনো শক্তিদায়ক উদ্দীপক উপস্থিত হয় এবং সেই উদ্দীপক উপস্থিতির সঙ্গে সঙ্গে যদি প্রাণী সক্রিয় থাকে বা সজাগ থাকে, তাহলে প্রাণীর মধ্যে এই অপারেন্ট কন্ডিশনিং বা এই অপারেন্ট জাতীয় আচরণ, যাকে আমরা বলছি সক্রিয় অনুবর্তন, এই সক্রিয় অনুবর্তন ঘটে থাকে। তো তিনি কি করলেন? প্রথমে তিনি পরীক্ষার প্রস্তুতি হিসাবে নিলেন একটি ক্ষুধার্ত ইঁদুর এবং ক্ষুধার্ত ইঁদুরের সঙ্গে তিনি নিলেন একটি স্কিনার বক্স। এই স্কিনার বক্সটা বিশেষভাবে তৈরি। এই স্কিনার বক্সটা এমনভাবে তৈরি যে যার মধ্যে সেই বক্সের নিচে এমন একটা সুইচ আছে, একটা বক্স, সেই বক্সটা এমনভাবে তৈরি যে তার কোনায় একটা নির্দিষ্ট জায়গায় সুইচ আছে এবং বক্সের উপর থেকে প্রাণীকে ঢোকানোর জন্য একটি দরজা আছে। তো তিনি প্রথমে কি করলেন? একটি ক্ষুধার্ত ইঁদুরকে এই বাক্সের মধ্যে প্রবেশ করিয়ে তিনি মূলত এই পরীক্ষাটি করবেন এবং যখনই এই সুইচে চাপ লাগবে, সুইচে চাপ লাগার সঙ্গে সঙ্গে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে
একটি স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে ট্রের মধ্যে খাদ্য চলে আসবে। তো যেহেতু ইঁদুরটি ক্ষুধার্ত, সেই ক্ষুধার্ত ইঁদুরকে তিনি প্রথমে বাক্সের মধ্যে প্রবেশ করালেন। পরীক্ষার প্রস্তুতি হিসাবে বাক্সের মধ্যে প্রবেশ করানোর পরে তিনি ইঁদুরটির সামনে সুইচে চাপ দিলেন এবং ইঁদুরটি দেখলো যে কোন একটা বিষয়, অর্থাৎ সুইচে চাপ দিলে ট্রের মধ্যে খাদ্য আসছে, ইঁদুরটি খাদ্য গ্রহণ করলো। অর্থাৎ এই ব্যবস্থার মধ্য দিয়ে স্কিনার প্রথমে ক্ষুধার্ত ইঁদুরটিকে এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে তিনি পরিচিত করালেন। তারপরে কি হলো, পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণ স্তরে এসে তিনি কি করলেন, তিনি প্রতিদিন ওই ক্ষুধার্ত ইঁদুরটিকে বাক্সের মধ্যে প্রবেশ করালেন এবং তিনি পর্যবেক্ষণ করতে শুরু করলেন যে এই বাক্সে ঢোকানোর পর থেকে ঠিক কত সময় পরে ইঁদুরটি এই নির্দিষ্ট সুইচে চাপ দিয়ে ট্রেতে খাদ্য নিয়ে আসছে এবং খাদ্য গ্রহণ করছে। তিনি এই ঘটনা লিপিবদ্ধ করে রাখতে শুরু করলেন। এবং তিনি লক্ষ্য করলেন যে ধরে নাও প্রথম দিকে ইঁদুরটিকে বাক্সে ঢোকানোর পরে হয়তো সময় লাগতো তার 15 মিনিট। এই 15 মিনিট পরে ইঁদুরটি খাদ্য গ্রহণ করছিল। তিনি এই ঘটনার পুনরাবৃত্তি করতে শুরু করলেন। এবং দেখা গেল যে যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে ইঁদুরটি আগের তুলনায় অনেক কম সময়ে সে সুইচটিতে চাপ দিয়ে খাদ্য নিয়ে আসতে পারছে। সেটা অজান্তেই হোক বা জানতেই হোক, ইঁদুরটি আস্তে আস্তে তার এই সময়ের পরিমাণটা কমতে শুরু করলো এবং একটা সময় দেখা গেল যে সে 7 মিনিট পরে গিয়ে সে খাদ্য গ্রহণ করতে পারছে। অর্থাৎ যে প্রথম দিকে যেমন 15 মিনিট সময় লাগছিল, আস্তে 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 সময়টা কমতে কমতে দেখা গেল যে 7 মিনিট সময়ে এসে ইঁদুরটি সুইচে চাপ দিয়ে খাদ্য গ্রহণ করতে পারছে। তিনি এর থেকে এর সিদ্ধান্তে উপনীত হলেন যে প্রথম দিকে ইঁদুরটির খাদ্য গ্রহণ, অর্থাৎ এই সুইচে চাপ দিয়ে ট্রেতে খাদ্য নিয়ে আসা এবং খাদ্য গ্রহণ, এই খাদ্য গ্রহণের ক্ষেত্রে প্রথম দিকে তার 15 মিনিট সময় লাগছিল। আস্তে আস্তে এই সময় কমতে কমতে 10 মিনিট, তারপরে 9 মিনিট, তারপরে 8 মিনিট এবং একটা সময় এসে দেখলাম যে 7 মিনিটে সে খাদ্য গ্রহণ করতে পারছে। এর থেকে আর সময়টা কমানো যাচ্ছে না, অর্থাৎ 7 মিনিট বা 8 মিনিটের মধ্যে এটা সীমাবদ্ধ হয়ে থাকলো। তাহলে এই ইঁদুর যেহেতু নিম্ন শ্রেণীর প্রাণী, সেহেতু তো তার ক্ষেত্রে একেবারে মস্তিষ্ক বা বুদ্ধি প্রয়োগ করে এই কাজটি তার পক্ষে করা সম্ভব নয়। কিন্তু ইঁদুরটি একটা বিষয় বুঝেছিল যে এই যে বাক্স, এই বাক্সের নির্দিষ্ট কোনো একটা জায়গায় গিয়ে চাপ দিলে ট্রেতে খাদ্য আসবে এবং সে খাদ্য গ্রহণ করতে পারবে। যেহেতু এক্ষেত্রে তিনি ক্ষুধার্ত ইঁদুরকে নিয়েছিলেন, এই ক্ষুধার্ত ইঁদুরকে নেওয়ার ফলে ইঁদুরটির মধ্যে একটি বিষয় কাজ করছে, সে ক্ষুধার্ত, তার খাদ্য প্রয়োজন এবং সে খাদ্যের জন্য সে ইতস্তত ছড়াছড়ি করতে শুরু করেছিল এবং সে যে আচরণগুলো করেছে সেটা তো মূলত তার ক্ষুধার নিবৃত্তির জন্য। তাহলে তিনি কি বললেন যে পরীক্ষা প্রস্তুতি হিসাবে প্রথমে স্কিনার বক্স নিলেন এবং একটি ক্ষুধার্ত ইঁদুর নিলেন। প্রথমে তিনি কি করলেন, ইঁদুরটিকে বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি পরীক্ষামূলক ব্যবস্থার সঙ্গে ইঁদুরটির পরিচয় ঘটালেন। পরিচয় ঘটানোর পর তিনি পর্যবেক্ষণ করতে শুরু করলেন এবং এই ঘটনার পুনরাবৃত্তি করতে শুরু করলেন। এবং যত দিন যেতে শুরু করলো তত আমরা দেখলাম আস্তে আস্তে তার সময়ের পরিমাণ কমতে শুরু করছে, অর্থাৎ সুইচে চাপ দিয়ে খাদ্য গ্রহণের ক্ষেত্রে তার সময়ের পরিমাণ কমতে শুরু করেছে। এর মধ্য দিয়ে প্রাণীর যে শিখন হলো, এই যে শিখন কৌশল, এই শিখন কৌশলটাকেই স্কিনার নাম দিয়েছেন অপারেন্ট কন্ডিশনিং থিওরি বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব। তো এই ক্ষেত্রে তিনি কি নীতি কথা বলেছেন যে এই যে সক্রিয় অনুবর্তন তত্ত্ব, এই সক্রিয় অনুবর্তন তত্ত্বের ক্ষেত্রে কিছু কিছু নীতি কাজ করে। যেমন প্রথম নীতি হচ্ছে বিন্যাসকরণ, অর্থাৎ যখন প্রাণীটিকে আমরা খাঁচার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, সে ক্ষুধার্ত অবস্থায় আছে, তো সে প্রথমে কি করবে, গিয়ে তার মধ্যে সে বিন্যাস করতে শুরু করবে বা তার মধ্যে সে পর্যবেক্ষণ করতে শুরু করবে যে কি বিষয়টা, এটা হচ্ছে বিন্যাসকরণ। এবং তারপরে হচ্ছে শক্তি দ্বারা। দেখা গেল ইঁদুরটিকে খাদ্য দেওয়ার পরিবর্তে যদি এমন হয় যে সুইচে চাপ দিলে ইঁদুরটিকে ইলেকট্রিক শক লাগছে, তাহলে ইঁদুরটি কিন্তু সে খাঁচে ঢোকানোর পরে সে তাকে কিন্তু সে কিন্তু আর ছুটতে শুরু করবে না বা সে খাদ্যের জন্য খোঁজাখুঁজি করতে শুরু করবে না, সে কিন্তু ভয়ে এক জায়গায় থেমে যাবে।
অর্থাৎ যেহেতু তাকে খাদ্য দেওয়া হয়েছিল, এই খাদ্যটা তার ক্ষুধার্ত একটা ইঁদুরের ক্ষেত্রে একটা শক্তিদায়ক উদ্দীপক হিসেবে কাজ করেছে। নেক্সট হচ্ছে প্রাথমিক প্রস্তুতি। অর্থাৎ প্রাথমিক প্রস্তুতি হচ্ছে যে প্রাণী যদি প্রাথমিকভাবে প্রস্তুত না থাকে তাহলে তার শিক্ষণ সম্ভব নয়। আমরা যদি শ্রেণীকক্ষে প্রথমেই ঢুকে শিক্ষার্থীদের বিষয় বস্তুতে চলে যায় সরাসরি, যে আমরা শিক্ষার্থীরা বসে আছে, আমি এসে হঠাৎ করে পড়াতে শুরু করলাম, তাহলে শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু মানসিকভাবে তখন প্রস্তুত থাকে না। সেই কারণে আমরা কি করি, শ্রেণীতে ঢোকার পরে প্রথমে একটা সেই বিষয় সম্পর্কিত বা বিষয় রিলেটেড কোনো একটা গল্প বলে, কোনো একটা ঘটনা বলে আমরা পড়ানো শুরু করি। অর্থাৎ যখনই আমরা কোনো গল্প বলছি, আমরা জানি যে গল্পটা একটা শক্তিদায়ক উদ্দীপক, এক্ষেত্রে শিক্ষার্থীরা সেই গল্পের প্রতি মনোযোগ নিবেশ করবে এবং তার মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে পড়াতে বা পড়ার বিষয়ে চলে যাই। তাহলে সেক্ষেত্রে প্রাণীরা কিন্তু বা শিক্ষার্থীরা যেমন মানসিকভাবে প্রস্তুত হয়, একইভাবে এই ক্ষুধার্ত ইঁদুরটির তার ক্ষুধাটাই হচ্ছে তার প্রাথমিক প্রস্তুতি। নেক্সট হচ্ছে বিলোপ সাধন। বিলোপ সাধন একটা গুরুত্বপূর্ণ নীতি। আমরা দেখেছিলাম প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে যে কুকুরটির যেহেতু সে খাদ্য দেখে তার লালা নিঃসরণ হচ্ছিল এবং ঘণ্টাধ্বনি শোনার সঙ্গে সঙ্গে সে পূর্ববর্তী যে উদ্দীপক, সেই উদ্দীপকের সঙ্গে ঘণ্টাধ্বনির একটা রিলেশন খুঁজে বের করেছিল, যে ঘণ্টাধ্বনি শোনার থেকে সে কুকুরটি বুঝতে পেরেছিল যে এখনই তার সামনে খাদ্য আসবে, তার লালা নিঃসরণ হচ্ছিল। সেক্ষেত্রে যদি বারবার তাকে ঘণ্টাধ্বনি দেওয়া হয় কিন্তু খাদ্য দেওয়া না হয়, তাহলে দেখবো আস্তে আস্তে কুকুরটির এই ঘণ্টাধ্বনি শুনে লালা নিঃসরণের পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং একটা সময় গিয়ে দেখবো সে ঘণ্টাধ্বনি শুনে তার লালা নিঃসরণ আর হচ্ছে না। ঠিক একইভাবে এই বারবার সে সুইচে চাপ দিচ্ছে, খাদ্য পাচ্ছে বলে সে সুইচে চাপ দেওয়ার জন্য সে আবার চেষ্টা করছে এবং বারবার সে খাদ্য পাচ্ছে। এক্ষেত্রে তার অনুবর্তনের সময় ধীরে ধীরে কমছে এবং তার অনুবর্তন বা শিক্ষণের পরিমাণ বাড়ছে। কিন্তু যদি সে খাদ্য না পায় তাহলে কিন্তু তার আস্তে আস্তে এই অনুবর্তন এই আচরণের বিলোপ সাধন করবে। নেক্সট হচ্ছে স্বতঃস্ফূর্ত পুনর্ভাব। যদি আমরা বারবার তার সামনে খাদ্য উপস্থিত করি তাহলে তার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত আচরণের পুনর্ভাব ঘটবে এবং তার আস্তে আস্তে তার সময় কমতে থাকবে এবং তার আচরণটা ঠিক একইভাবে চলতে থাকবে। নেক্সট হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব হচ্ছে যে যত বেশি আমরা পুনরাবৃত্তি করব তত তার মধ্যে স্থায়িত্ব হবে বা স্থায়ী হবে এই আচরণটা। অপারেন্ট কন্ডিশনিং থিওরি সংক্রান্ত তিনি যে সক্রিয় অনুবর্তনের কথা বলেছেন, সেই সক্রিয় অনুবর্তনের আচরণ স্থায়ী হবে যদি আমরা বারবার তার সামনে খাদ্য উপস্থাপন না করি বা এই ঘটনার পুনরাবৃত্তি না করি, তাহলে কিন্তু এটা বা এই আচরণ স্থায়ী হবে না। এই গেল হচ্ছে স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং থিওরি। তাহলে তোমরা মূলত আলোচনা করবে হবে যে বিএফ স্কিনার 1935 খ্রিস্টাব্দে তার সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার গ্রন্থে প্রথম অপারেন্ট কন্ডিশনিং এর ধারণা দেন। তার মতে আচরণ দু ধরনের, একটা হচ্ছে রেসপন্ডেন্ট আচরণ, একটা হচ্ছে অপারেন্ট আচরণ বা অপারেন্ট থিওরি। তো মূলত স্কিনার এই অপারেন্ট থিওরির উপরেই তার গবেষণালব্ধ ফল তিনি প্রকাশ করেছেন এবং গবেষণা করেছেন। সেই গবেষণা থেকে তিনি কি করেছেন, প্রস্তুতি হিসাবে, পরীক্ষার প্রস্তুতি হিসাবে তিনি কিভাবে নিয়েছিলেন তার পর্যবেক্ষণ, অর্থাৎ পরীক্ষার প্রস্তুতির পরে তার কি পর্যবেক্ষণ তিনি করলেন এবং সেখান থেকে তিনি এই ঘটনার পুনরাবৃত্তি করলেন এবং শেষে গিয়ে একটি সিদ্ধান্তে উপনীত হলেন যে ক্ষুধার্ত ইঁদুরের সামনে যদি বারবার করে শক্তিদায়ক সত্তা বা শক্তিদায়ক উদ্দীপক উপস্থাপন করা যায় তাহলে প্রাণীর এই যে আচরণ পূর্বের তুলনায় আস্তে আস্তে তার সময় কমছে এবং ধীরে ধীরে তার আচরণের একটা পরিমার্জন বা পরিবর্তন ঘটছে। এই যে আচরণের পরিবর্তন, এই আচরণের পরিবর্তনকে বলা হচ্ছে সক্রিয় অনুবর্তন এবং এই তত্ত্বকে বলা হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসে যে অপারেন্ট কন্ডিশনিং থিওরি বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব কি, এই তত্ত্বের প্রবক্তাকে এবং কত খ্রিস্টাব্দে এই তত্ত্বের প্রথম প্রকাশ ঘটে, এর নীতিগুলি আলোচনা করো, আর সক্রিয় অনুবর্তন তত্ত্ব বলতে কি বোঝো বা সক্রিয় অনুবর্তন তত্ত্বের পরীক্ষাটি ব্যাখ্যা করো। তাহলে পরীক্ষাটি তোমরা ব্যাখ্যা করতে পারবে, এই পয়েন্টগুলো দিয়ে দিয়ে ব্যাখ্যা করা যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। লকডাউন চলছে, বাইরে করোনা ভাইরাস, তোমরা অনলাইন ক্লাসগুলো ফলো করতে থাকো, সেই সঙ্গে টেক্সট বই পড়ো। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর, আমাদের শিক্ষা দপ্তরের এই অনুপ্রেরণায় এবং প্রচেষ্টায় আমরা এই অনলাইন ক্লাসগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে এই ক্লাসগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তোমরা সকলে বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো এবং বাইরে যতটা কম যাওয়া যায় ততটাই ভালো। তোমরা বাড়িতে থেকে পড়াশোনা করো। সকলকে ধন্যবাদ।